প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি কি তারেক রহমানের নতুন বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় সত্য হতে যাচ্ছে? নির্বাচনের আগে যিনি বলেছিলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আর প্রতিশোধহীন বাংলাদেশের কথা, ক্ষমতায় এসে তিনি হাঁটছেন ঠিক তার উল্টো পথে। 2025 সালের মে মাসে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল। প্রাথমিক যুক্তি ছিল জুলাই 2024-এর গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটিকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে দলের সমস্ত কাজকর্ম নিষিদ্ধ করে দিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর এবার সেই একই পথে হেঁটে আওয়ামী লীগকে সমূলে উৎপাটন করতে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরিত করছে বিএনপি। এটাই এখন ঢাকায় এবং ঢাকার বাইরে আন্তর্জাতিক মহলেও জোর চর্চার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, এই আওয়ামী বিদ্বেষ কি শুধুই আওয়ামী লীগকে অপাঙ্ক্তেয় করার চেষ্টা, নাকি আসলে দিল্লির সাথে যুদ্ধ ঘোষণার নামান্তর? কেন তারেক সরকারের এই চালে কপালে ভাঁজ পড়েছে সাউথ ব্লকের? আজ আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশের নতুন সরকারের এই পাওয়ার প্লে এবং ভারতের সম্ভাব্য ভয়ঙ্কর পাল্টা চাল। হ্যাঁ, শুধু পাল্টা চাল নয়, ভয়ঙ্কর পাল্টা চাল কি হতে চলেছে সেই বিষয়টি নিয়ে। শুরু করি ক্ষমতায় বসার আগের তারেক রহমান এবং বর্তমান তারেক রহমানের ভোল বদল নিয়ে। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন তার প্রতিটি বার্তায় ছিল উদারতার ছোঁয়া। নির্বাসনে থাকাকালীন এবং 2024-25 সালের বিভিন্ন ভাষণে তিনি বারবার জাতীয় ঐক্য, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং প্রতিশোধের রাজনীতির অবসান নিয়ে কথা বলেছিলেন এবং সেই কথার ওপর ভিত্তি করে ভারত কিন্তু তার ওপরেও বিএনপির ঝুড়িতে ডিম রেখেছিল। তারেক রহমান এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে জনগণই ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কার রাজনীতি করার অধিকার আছে আর কার নেই। কিন্তু ঢাকায় মসনদে বসতেই সেই সুর বদলে গেল। তার ওই আগের অবস্থানের ভিত্তিতেই কিন্তু ভারত তাকে সমর্থন দিয়েছিল এবং ভারত সমর্থন না দিলে তিনি বাংলাদেশে ফিরতে পারতেন না। ভারত তার পেছনে না দাঁড়ালে এই যে বিপুল জয় করে তিনি ক্ষমতায় বসেছেন সেই জয় তিনি পেতেন না। কিন্তু ঢাকার মসনদে বসতেই সেই সুর বদলে গেল। মোহাম্মদ ইউনূসের সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগকে কোণঠাসা করেছিল, বিএনপি এখন তাকে স্থায়ী সিলমোহর দিতে চলেছে। এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সংসদে সেই ব্যাপারে এগিয়েও যাচ্ছে। এটা কি কেবল অভ্যন্তরীণ প্রতিশোধ নেয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতির গভীর খেলা? এটা কি শুধু আওয়ামী লীগের বিরোধিতা, নাকি সেই বিরোধিতার আড়ালে ভারতের দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়া? একথা উঠছে এই কারণে যে ভারত সবসময় বাংলাদেশে একটি সেকুলার এবং ব্যালেন্সড শক্তি আসুক সেইটা চেয়েছিল যথার্থ গণতন্ত্রের বিকাশ, যাকে বলে ইনক্লুসিভ পলিটিক্স। আওয়ামী লীগকে পুরোপুরি মুছে ফেলা মানে দিল্লির সেই বাফার জোন তৈরির চেষ্টাটা নষ্ট করে দেয়া। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে ভারত বনাম বিএনপি সরকারের স্নায়ু যুদ্ধ। পাকিস্তান কার্ড ও ডিজিএফআই রহস্য।
দিল্লি যখন ভাবছিল তারেক সরকারের সাথে সম্পর্ক মেরামত করে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ঘটাবে, তখনই এলো একের পর এক অন্যরকম খবর, যে খবর ভারতের জন্য আদৌ প্রার্থিত নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের অধ্যাদেশ আইনে রূপান্তরিত হয়ে পাকাপাকি বসে যাওয়া শুধু নয়, এর সঙ্গে এলো আর এক খবর। কি সেই খবর? বাংলাদেশের ডিজিএফআই প্রধানের পাকিস্তান সফর। মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী গত মাসে দিল্লি সফর করেছেন। দিল্লি সফরের পর তিনি ব্যাংকক হয়ে ইসলামাবাদ যাত্রা করেছেন এবং এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটিকে তারেক সরকারের ভাষায় বা কূটনৈতিক ভাষায় বলা যায় স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। সেই স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং বলা হলেও আমরা ভারত মনে করছে যে এটা ভারতকে চাপে রাখার একটা বড় অস্ত্র। যে সংস্থাটির ওপর ভারতের নিরাপত্তা অনেকখানি নির্ভর করে, ডিজিএফআই, তার প্রধান যখন ব্যাংকক হয়ে ইসলামাবাদ যান এবং সেখানে গিয়ে আইএসআই এর সঙ্গে মিটিং এ বসেন, তখন দিল্লির সাউথ ব্লকে রেড অ্যালার্ট বাজাই স্বাভাবিক। এটা কি ভারতকে চাপে রাখার কৌশল বিএনপি সরকারের, নাকি পুরনো বলয়ে ফিরে যাওয়ার সংকেত? কি সেই বলয়? সেই বলয় হচ্ছে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ হও। পাকিস্তান কার্ড খেলে তারেক রহমান হয়তো ভারতকে দেখাতে চাইছেন আমাদের বিকল্প পথ খোলা আছে, কিন্তু এই কার্ড কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে আসবে তারেক রহমান সরকারের দিকে? কেন বুমেরাং হবে কথাটা বললাম, একবার দেখা যাক। প্রথমত, বাংলাদেশের ব্যাপারে ভারতের এখনকার সিদ্ধান্ত ঢের হয়েছে, আর ওই ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে অপেক্ষা করো দেখো, এইটা আজ নীতি আর চলবে না। ভারত তার প্যাসিভ ভয়েস থেকে এখন অ্যাক্টিভ ভয়েসে ফিরে এসছে, বা প্যাসিভ মোড থেকে অ্যাক্টিভ মোডে ফিরে এসছে। আর এই মোডে যাওয়ার কয়েকটি অস্ত্র বাংলাদেশকে ঠিক রাস্তায় রাখার, সেই অস্ত্র মজুদ আছে ভারতের কাছে। প্রথমত প্রথম অস্ত্র হচ্ছে জল বন্টন চুক্তি। 2026 ডিসেম্বরে গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে এই সামনেই, এই ডিসেম্বরে। ভারতের হাতে এটি একটি বিশাল লিভার। দিল্লিকে এই চুক্তিকে নিরাপত্তা গ্যারান্টির শর্ত হিসেবে ব্যবহার করতে পারে, অবশ্যই পারে, কথাটা বললাম, মনে রাখবেন। অস্ত্র 2, বর্ডার প্রেসার ও সার্জিক্যাল স্ট্রাইক। বাংলাদেশের যে খবর আসছে যে সেখানে সন্ত্রাসী মৌলবাদীরা, সেখানে মাঝখানে তারেক সরকার জেতার পরে একটুখানি থমকে গিয়েছিল, কিন্তু এখন আবার তারা মাথা চাড়া দিচ্ছে ভালোভাবেই, এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দেওয়ার চেষ্টাও করছে। এই চেষ্টা যদি অব্যাহত থাকে এবং তারেক সরকার যদি পেছন থেকে এই চেষ্টাকে সমর্থন যোগায়, ভারত নিশ্চিতভাবেই মায়ানমার স্টাইলে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। এই সম্ভাবনা এখন আর কোনো টেবিল টক আলোচনার বিষয় নয়, এটা নিরেট বাস্তবতা। ভারতের এখনকার থিওরি হচ্ছে, নীতি হচ্ছে যে সন্ত্রাসবাদ, যে দেশ থেকে সন্ত্রাসবাদ হবে তাদের সেখানে আক্রমণ করা হবে, তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। অস্ত্র 3, ইকোনমিক থ্রটল, অর্থাৎ অর্থনীতির জোরে বাংলাদেশের গলা টিপে ধরা। চাল থেকে পেঁয়াজ, ডিজেল থেকে বিদ্যুৎ, খাদ্যদ্রব্য, সবকিছু, বেঁচে থাকার যাবতীয় রসদ, সবকিছুতেই ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা। আর ভারত সেই নির্ভরতার অস্ত্রটিকে এবার জোরালোভাবে সত্যিকার অর্থে ব্যবহার করবে। তারেক সরকারের জন্য এটি হতে পারে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্র 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমন ভাবে সেটাকে কোণঠাসা করে দেবে
এমন ভাবে কোণঠাসা করে দেবে যে সেটা হয়ে উঠবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্র নম্বর 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশে যে আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে অস্ত্র 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমন ভাবে চেপে ধরবে যার ফলে নাভিশ্বাস উঠে যাবে বাংলাদেশের। অস্ত্র 5, ভিসা নিয়মে কঠোরতা। যখন ভাবা হচ্ছিল যে তারেক রহমান সরকারের সঙ্গে ভারত পূর্ণ ভিসা প্রথা চালু করবে, ঠিক তখনই বাংলাদেশ যা শুরু করেছে তার বাংলাদেশের সঙ্গে ভিসা নীতি আর হাসিনা জমানার মতো শিথিল ও সহজলভ্য করবে, এটা যখন ভাবছিল ভারত, তখন তারেক রহমানের কূট চাল ভারতকে থমকে দিয়েছে। ইউনূস আমলে নিয়ে যাওয়া কড়া ভিসা নীতি তুলে নেয়ার পথ থেকে সরে আসার আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এর ফল ভোগ করবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, আর এর পুরো দায় বর্তাবে কিন্তু তারেক রহমানের উপর, তার সরকারের উপর। এবার আসি ভূ রাজনৈতিক ফাঁদ ও বিএনপির আত্মঘাতী ভুল সিদ্ধান্তের বিষয়ে। তারেক সরকার যদি মনে করে চীনের খুব কাছে গিয়ে ভারতকে ঠেকাবে, তবে তারা একটি মৌলিক ভুল করছে। প্রথমত, আমেরিকা বঙ্গোপসাগরে চীনের প্রভাব সহ্য করবে না, আমেরিকার এই ক্ষেত্রে পার্টনার ভারত। দ্বিতীয়ত, ভৌগোলিক সত্য বদলানো যায় না। বাংলাদেশ কোনো দ্বীপ নয়, এটা 3 দিক দিয়ে ভারত বেষ্টিত, ভারতের পেটের মধ্যে বসে আছে। ডক্টর ইউনূসের সরকার এই প্রেসার পলিটিক্স যদি করে সফল হয়নি, বরং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির ভেতরের পাকিস্তানপন্থীরা বা ভারত বিরোধীরা যদি মনে করে থাকে যে চীন পাকিস্তানের জুজুর ভয় দেখিয়ে ভারতকে চাপে রাখবে, তবে মূর্খের স্বর্গে আছে। বিএনপির অভ্যন্তরের কট্টরপন্থীদের দাপটে যদি বাস্তববাদীরা কোণঠাসা হয়, তবে বিএনপির পক্ষে এই ব্যাকফায়ার ঠেকানো অসম্ভব হবে, এটা লিখে নিন। তারেক রহমানের বিএনপি সরকার কি বুঝতে পারছে তারা আগুনের সাথে খেলছে, নাকি তারা ভাবছে ভারতের ওপরে এই পাল্টা চাপ তাদের মসনদকে আরো স্থায়ী করবে? ভারতের অ্যাক্টিভ কূটনীতি এবং গঙ্গা চুক্তির মতো হাতিয়ারগুলো বাংলাদেশের জনজীবনে কি প্রভাব ফেলবে তা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, সাউথ এশিয়াতে এক বিশাল ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যার কেন্দ্রে বাংলাদেশ। এই ঝড়ে কেঁপে যেতে পারে বাংলাদেশ। এখনো সময় আছে তারেক সরকারের হাতে। ভারত চায় বাংলাদেশের সহিষ্ণুতার রাজনীতি ফিরে আসুক, গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টি হোক, আইনের অনুশাসন পালিত হোক, ধর্মীয় সংখ্যালঘুদের জীবন ও জীবিকার অধিকার রক্ষিত হোক। দেশের মানুষ বেছে নিক কোন শাসন তারা চায়। আর এই সব কিছু শুরু হতে পারে একটি মাত্র কাজের মধ্য দিয়ে, সেটা হলো আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেয়া। আদৌ কঠিন নয় সে কাজ। সংসদে ইউনূস আমলের এই নিষিদ্ধকরণের অধ্যাদেশ সম্পর্কে যদি সরকার নীরব থাকে, সংসদ যদি সেই অধ্যাদেশ পাস না করে, তাহলে কয়েকদিনের মধ্যেই 30 দিন শেষ হবে এবং সেই স্বাভাবিক মৃত্যু হবে সেই অধ্যাদেশের। এখনো পর্যন্ত যা খবর, বিএনপি সরকার সেটা করছে না। তারা ইউনূসের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা শুধু নয়, মনে রাখবেন ভারতের বিরোধিতাও বটে। অনেকটাই যেন ইউনূসের দ্বিতীয় সংস্করণ। তাই যদি হয়, তবে দুদেশের সম্পর্ক ফিরে যাবে ইউনূসের 18 মাসে। তারেক সরকার কি সেটাই চাইছে, যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তারেক সরকারের এই কট্টর অবস্থানকে ভারতের সাথে স্থায়ী বিচ্ছেদের পথে নিয়ে যাচ্ছে না, নাকি এটা কেবল দর কষাকষির কৌশল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই ইনভেস্টিগেটিভ অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করুন। মাত্র মাসখানেক আগেও অনেকেই ভাবেননি যে বাংলাদেশে একটি সংসদ অধিবেশন হবে এবং সেখানে বিতর্ক হবে, আইন প্রণয়ন হবে। মানুষ ভেবেছিল বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের চরিত্র বদলে দেবে, বিদেশি চাপের ফলে হোক কিংবা নিজেদের ব্যর্থতার কারণেই হোক।
বাংলাদেশে একটি সাজানো নির্বাচন দিতে বাধ্য হয়ে অবৈধ ইউনূস সরকার বিদায় নিয়েছে, একটি সংসদ যাত্রা শুরু করেছে। তাদেরকে নিয়ে সেখানে আছে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উগ্র ধর্মান্ধ শক্তির প্রতিনিধিত্বকারী, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, এমনকি খোদ সংসদ নেতাও অবৈধ সরকারের অনুকম্পায় সাজা থেকে মুক্ত হয়ে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। এমন একটি সংসদে শুরু থেকেই যে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটবে তা তো বলাই বাহুল্য, এবং সেটাই চলছে। চলুন জেনে আসা যাক কি হচ্ছে সংসদে। 2024 সালের আগস্ট মাসে দেশি বিদেশি ষড়যন্ত্রে একটি সন্ত্রাসী গোষ্ঠী যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে, তখন জাতীয় সংসদ ভবনে এক নজিরবিহীন তাণ্ডব চালানো হয়। শেখ হাসিনার সরকারের পতনের দিন হাজারো উন্মত্ত মানুষ এবং জুলাই সন্ত্রাসীরা সংসদ ভবনে ঢুকে যে পৈশাচিক ভাঙচুর এবং লুটপাট চালিয়েছিল, সভ্য গণতান্ত্রিক বিশ্বে তা বিরল। রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী এই ভবনের বিভিন্ন দাপ্তরিক এবং ব্যক্তিগত আনুমানিক 90 লাখ টাকা সেদিন লুট হয়ে যায়। শুধু নগদ অর্থই নয়, সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা এবং শাখা থেকে মূল্যবান সামগ্রী, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগের সরঞ্জাম, টেলিফোন এক্সচেঞ্জ সহ বিপুল পরিমাণ সরকারি মালামাল চুরি এবং ধ্বংস করা হয়। এই ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে পরবর্তীতে 3টি পৃথক কমিটি গঠন করে সেই স্তূপীকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং মেরামতের উদ্যোগ নিতে হয়েছে। যারা রাষ্ট্রের এমন একটি পবিত্র এবং সুরক্ষিত স্থানে এমন ন্যাক্কারজনক লুটপাট চালাতে পারে, তাদের হাত ধরে দেশে কোনোদিন সুশাসন বা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হতে পারে না, বরং তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দীর্ঘ 18 মাস অবৈধ ইউনূস সরকার বাংলাদেশকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দেওয়ার পর বিদেশি মধ্যস্থতায় একটি সাজানো নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের প্রধান এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তাদের দীর্ঘদিনের মিত্রদের সম্পূর্ণ বাইরে রেখে যে নির্বাচনটি হলো, তা কোনোভাবেই জনপ্রতিনিধিত্বমূলক নয়। প্রকৃত অর্থে বর্তমান তারেক রহমানের সরকার মূলত সেই অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ ছাড়া আর কিছুই নয়। এই প্রহসনী নির্বাচন নিয়ে খোদ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জুলাই সন্ত্রাসীদের অন্যতম রূপকার মাহফুজ আলমও তীব্র আক্ষেপ এবং হতাশা ব্যক্ত করেছিলেন। তিনি এই নির্বাচনকে সুস্পষ্টভাবে রাজনৈতিক সমঝোতা বা বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন। জুলাই সন্ত্রাসীদের ভাগ্যের কথা তুলে ধরে তিনি বলেছেন, অত্যন্ত কম দামে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে। নির্বাচনের এই বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি। এটি স্পষ্টতই প্রমাণ করে যে জনগণের ভোটাধিকার বা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, বরং বিদেশি মদদে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে ক্ষমতার নির্লজ্জ ভাগাভাগি নিশ্চিত করতে এই ডামি সংসদের জন্ম দেওয়া হয়েছে। নতুন এই সংসদের প্রথম অধিবেশনটি যেন এক অদ্ভুত রাজনৈতিক নাটক এবং আদর্শিক দেউলিয়াত্বের এক বিশাল প্রদর্শনী। সংসদে 2 শতাধিক আসনে জয়লাভকারী বিএনপি এখন এক জটিল উভয় সংকটে নিপাতিত। তারা একদিকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সাজার চেষ্টা করছে, অন্যদিকে জুলাই সন্ত্রাস এবং বিতর্কিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের গাল ভরা প্রতিশ্রুতি দিচ্ছে। এই সাংঘর্ষিক অবস্থান মূলত তাদের পুরনো মিত্র জামায়াত ইসলামী এবং উগ্র ধর্মান্ধ শক্তিকে খুশি রাখার এক ব্যর্থ কৌশল। রাজনীতিতে সবাইকে খুশি রাখার এই নীতিকে বলা যায় সর্বঘটের কাঠালি কলা। সংসদে জামায়াত এবং তাদের মিত্র এনসিপির ভূমিকা আরো কৌতূহলোদ্দীপক। স্পিকার নির্বাচনে তারা এনসিপির প্রস্তাবে প্রকাশ্য সমর্থন দিয়ে ভোট দিলেও রাষ্ট্রপতির ভাষণের সময় চরম আপত্তি জানিয়ে ওয়াকআউট করে। এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে রাষ্ট্রপতির অধীনে শপথ গ্রহণ করে উপদেষ্টা হয়েছিলেন, সংসদে এসে সেই রাষ্ট্রপতিরই অপসারণ চেয়ে বাইরে মানববন্ধন করেছেন তারা। এটি তাদের চরম রাজনৈতিক ভণ্ডামি। অন্যদিকে স্বাধীনতার মাসে শুরু হওয়া অধিবেশনে মুক্তিযুদ্ধের কোনো গৌরবোজ্জ্বল প্রসঙ্গেও স্থান পায়নি। অধিবেশন শুরুর আগে স্পিকারের চেয়ারের উপর কালেমা তাইয়েবা স্থাপন করা হয়েছে, যা তারেক রহমানের সর্বধর্মের মানুষের দেশ গড়ার নির্বাচনী প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। এমনকি জাতীয় সঙ্গীতের প্রতি বরাবরের মতো চরম অবজ্ঞা প্রদর্শন করে জামায়াতের সংসদ সদস্যরা পরিবেশনের সময় স্বতঃস্ফূর্তভাবে দাঁড়ানো থেকেও বিরত থেকেছেন।
যা রাষ্ট্রের মূল কাঠামোর প্রতি তাদের অনাস্থারই প্রমাণ দেয়। এই বিতর্কিত এবং দখল হওয়া সংসদের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত চরিত্র হয়ে উঠেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে পদে টিকে থাকা এই ব্যক্তি এখন নিজের পদ এবং ক্ষমতা বাঁচাতে পুরো 180 ডিগ্রি ঘুরে গেছেন বা ঘুরে যেতে বাধ্য হয়েছেন। যে আওয়ামী লীগ সরকারের আমলে এবং বদৌলতে তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন, এখন সেই দলেরই চরম সমালোচনা করে তারেক রহমানের বন্দনায় তাকে মেতে উঠতে হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে বলে দাবি করে তিনি মূলত নিজের গদি রক্ষার চেষ্টা করছেন। ক্ষমতা বদলের সাথে রাজনৈতিক ভাষা বদলের এই নির্লজ্জ দৃষ্টান্ত জাতির জন্য অত্যন্ত হতাশাজনক। তবে সবচেয়ে ভয়ঙ্কর, বেদনাদায়ক এবং ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাবে। এই শোক প্রস্তাবে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে সর্বোচ্চ আদালত কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান, মীর কাশেম আলী, দেলোয়ার হোসেন সাইদী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম বীর দর্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি মহান মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ মা বোনের সম্ভ্রমের সঙ্গে চরম বেইমানি। বিএনপি তাদের রাজনৈতিক মিত্রদের খুশি করতে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনাকে চিরতরে ভুলুণ্ঠিত করেছে। বর্তমানে দেশের এই জাতীয় সংসদ কোনো আইন প্রণয়ন, বিতর্ক বা জনস্বার্থ রক্ষার জায়গা নেই। এটি পরিণত হয়েছে এক অদ্ভুত এবং নিষ্ঠুর নাট্যশালায়। দেশে হামের প্রকোপে শিশু মৃত্যুর মতো ভয়াবহ এক মানবিক বিপর্যয় চলছে, অথচ এই অকার্যকর এবং দেউলিয়া সংসদে মন্ত্রীরা ৩০০ বিধিতে একটি শব্দ উচ্চারণ করার প্রয়োজন মনে করছেন না। কোন সংসদ সদস্য ৭১ বিধিতে মন্ত্রীর জবাবদিহি চান না কিংবা কোনো মুলতবি প্রস্তাব আনেন না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তীব্র লোডশেডিং, গ্যাস এবং তেলের বাজারের তুঘলকি কাণ্ড, এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। পুরো সংসদ এখন কেবল জুলাই সন্ত্রাস এবং তথাকথিত জুলাই সনদ নিয়ে আবেগী নাটকের এক রুদ্ধদ্বার ইকো চেম্বার। শিশুদের লাশের ওপর দাঁড়িয়ে সরকার এবং বিরোধীরা নিজেদের তৈরি করা তাত্ত্বিক বিতর্কের প্রতিধ্বনি শুনতে ব্যস্ত। সংস্কারের নামে রাষ্ট্রকে যেভাবে খাদের কিনারে ঠেলে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার আজ সেখানে পদদলিত। জনগণের মৌলিক সংকটগুলোকে আড়াল করে কেবল নিজেদের জয়গান গাওয়ার এই নির্লজ্জ মহড়া প্রমাণ করে যে এই সরকার কতটা গণবিরোধী এবং রাষ্ট্রবিরোধী, এই সংসদ কতটা গণবিরোধী। পড়ে পাওয়া ১৪ আনা এই সংসদে যা হবার তাই হচ্ছে। দেশের মূল এবং মৌলিক সমস্যা যেমন জ্বালানি সমস্যা, হামের টিকা এবং